দেখো আমরা শুরু করি তাহলে। দেখো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে টেনশন মেম্বারের। তো তোমাদের কাছে থিওরি জিনিসটা একটু দেখা আসে ফার্স্টে, যে থিওরি ধরো তোমাদের 312 যে ম্যানুয়ালটা ছিল, 312 যে তোমরা করে আসছিলাম থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে। তো এই ল্যাবের যে ম্যানুয়াল ছিল এখান থেকে জাস্ট একটু রিডিং দিয়ে আসবা, ঠিক আছে? যে স্টিল স্ট্রাকচার কাকে বলে, তারপর টাইপ অফ স্টিল স্ট্রাকচার কি ধরনের হতে পারে, তারপর এগুলোর ফিগার কি ধরনের হতে পারে, ঠিক আছে? এরপর দেখবা এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, জাস্ট একটু রিডিং দিয়ে আসবা, ঠিক আছে? এগুলো জাস্ট তোমাদের জানা প্রয়োজন। তারপর ধরো এখানে কিছু কোড দেওয়া আছে, যে স্টিল স্ট্রাকচারে যে আমরা কোডগুলো ইউজ করি, যেমন এআইএসসি, যে তোমার চার্ট আমরা ইউজ করি, আমাদের স্টিল টেবিল যেগুলো ইউজ করি সবই কিন্তু তোমার এআইএসসি স্টিল টেবিলের চার্ট। তো এআইএসসি ফুল ফর্মেট কি, যে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। তারপর ধরো অ্যাস্টো আছে যে তোমার ব্রিজের জন্য, যে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, ঠিক আছে? তারপর এআইএসআই তোমার কোড, যেটা যে আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট, ঠিক আছে? তো এরকম বিভিন্ন কোড আমরা ইউজ করবো, এগুলো জাস্ট নামগুলো একটু জেনে রাখবা। এরপর যেটা হচ্ছে ধরো যে আমাদের স্টিল স্ট্রাকচারে দুই ধরনের মেথড আছে, যে এএসডি মেথড এবং এলআরএফডি মেথড। আমরা যেমন ডাব্লিউএসডি মেথড এবং ইউএসডি মেথড শিখে আসছিলাম আরসিসি তে, অনেকটা এরকম টাইপেরই, যে স্টিল ও পেট্রো সেম জিনিস। যে তোমার এএসডি মেথডে লোড ফ্যাক্টর নাই, শুধুমাত্র তোমার ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যেই তোমার হচ্ছে গিয়ে ফ্যাক্টর সেফটি ইউজ করা হয়। আর এলআরএফডির মধ্যে লোড ফ্যাক্টর ইউজ করা হয়। এবং তোমার যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে কি ওই তোমার হচ্ছে গিয়ে পাই যে ভ্যালুটা ছিল ফ্যাক্টর সেফটি ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে ইউজ করা হয়। তার মানে ডাব্লিউএসডি মেথড যেটা ছিল যে তোমার অনেকটা এএসডি মতনই, আবার এলআরডি মেথডটা কিন্তু তোমার অনেকটা ইউএসডি মেথডের মতো, ঠিক আছে? তো স্টিল স্ট্রাকচারে মনে রাখবা যে এএসডি মেথড এবং এলআরডি মেথড, জাস্ট মেথডগুলোর নাম মনে রাখবা। আর এগুলোর ফর্মুলা যেগুলো সেগুলো আমরা ধরো ওখানে দেখাবো, আমাদের শীটের মধ্যে যে ফর্মুলা গুলো আছে সেটা এখান থেকে দেখাবো। এরপর যেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের স্টিলের যে সেকশন যেগুলা, যে বিল্ডার যে সেকশন গুলা, ধরো আমাদের বিল্ডার সেকশন কি আছে, যেমন ওয়াইড ফ্লেঞ্জ আছে, যেটা আই এর মতো দেখতে। তারপর বিয়ারিং পাইল, এটাও আই এর মতো দেখতে। তারপর আমেরিকান স্ট্যান্ডার্ড বিম, যেটা কিনা স্লোপ দেওয়া। তারপর চ্যানেল সেকশন। তারপর তোমার হচ্ছে টি সেকশন, হলো টিউব, অ্যাঙ্গেল সেকশন, পাইপ এবং স্টিল প্লেট। তার মানে আমাদের বিল্ডার যে সেকশন গুলা, যেগুলো অলরেডি আগের থেকে মেড করা, ফ্যাক্টরিতে ধরো পাওয়া যায় অ্যাভেলেবল, যেগুলো চার্টের মধ্যে সবকিছু অ্যাভেলেবল, সবগুলো কোন কোন সেকশন আমাদের অ্যাভেলেবল কি আছে না আছে সবগুলো তোমার হচ্ছে কি এই সেকশন গুলো জাস্ট দেখে রাখবা, ঠিক আছে? তো এই যে সেকশন গুলা, এগুলো তোমার যেই স্টিল দিয়ে তৈরি সেটারই কিছু প্রপার্টি এখানে উল্লেখ করা আছে। যেমন বলা হয় যে A36 স্টিল, যেমন রডের ক্ষেত্রে আমরা শিখে আসছিলাম যে আরসিসির বেলায়, যে ডাব্লিউএসটি মেথডে বা ইউএসটি মেথডে শিখে আসছিলাম যে 40 গ্রেড স্টিল বা 60 গ্রেড স্টিল বা 72.5 গ্রেড স্টিল। তো এই যে বিল্ড আপ সেকশন, এগুলো তো স্টিলেরই। তো এটার ক্ষেত্রে তোমার ওরকম গ্রেড নাই, এটা গ্রেড গুলো অনেকটা এরকম টাইপের, যে A36 স্টিল বা A572 অথবা তোমার A992, এই এরকম ধরনের নাম থাকবে। আগের মতো তোমার ওই 40 গ্রেড বা 50 গ্রেড এরকম থাকবে না, বিকজ ওগুলো ছিল রডের জন্য, আর এগুলো মেনলি স্টিলের সেকশনের জন্য। তো A36 যখন বলা থাকবে, মনে রাখবা যে A36 স্টিলের জন্য এটার ইল্ড স্ট্রেস তোমার হচ্ছে 36 কেএসআই, এবং আলটিমেট বা টেনজাইল স্ট্রেস তোমার হচ্ছে কি 58 থেকে 80 পর্যন্ত হতে পারে, আমরা 58টা ইউজ করব, ঠিক আছে? আর A572 অথবা A992 যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের ইল্ড স্ট্রেস 50 কেএসআই আর আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 65 কেএসআই। তো এই মানগুলো একটু মনে রাখতে হবে, কারণ কোশ্চেনের মধ্যে অবশ্যই দেওয়া থাকবে যে কোন গ্রেড স্টিল। যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন যদি দেখাই, দেখতে পাচ্ছ যেমন এখানে উল্লেখ করা আছে যে ডিজাইন এন A36 স্টিল, এরকম টাইপের নাম উল্লেখ থাকবে। তো এই জন্য মনে রাখবা যে আসলে কোনটা কি নাম দেওয়া। ওখানে হতে পারতো যে A572 অথবা A992 এরকম থাকতে পারতো। তো এই দুটা একই জিনিসই, যে এটা ইল্ড স্ট্রেস 50 আর আলটিমেট 65। কিন্তু যারা বলা হয় A36, তাহলে তোমার ইল্ড হচ্ছে 36 আর আলটিমেট হচ্ছে 58। এই মানগুলো একটা মনে রাখবা, ঠিক আছে? তো 312 ম্যানুয়ালের মধ্যে এই জিনিসগুলো আছে, তো ওখানে একটু দেখে আসবা। আর স্টিলের টেবিল তোমাদের দেওয়াই আছে, আমরা অঙ্ক করার সময় ইউজ করব। তো এখন আমরা একটু এটা ভিতরে ঢুকি যে আমাদের কি কি আছে। তো ধরো এখানে টেনশন মেম্বারের পার্টে হচ্ছে আমার পার্ট, কম্প্রেশন মেম্বার মেইনলি আমার আমার লাগবে না, সেটা তোমার হচ্ছে তোমাদের স্যার শিখাবে কম্প্রেশনের পার্ট এবং কম্প্রেশনের ফর্মুলা, সেটার যে তোমার লিমিটেশন বা সামথিং। যাই হোক, আমার পার্ট টেনশন পার্ট। তো টেনশন পার্টে ধরো তোমার যেগুলা যে যা যা বললাম, যে টেনশনের মেম্বার যা যা আছে, তোমার ওয়্যার হতে পারে, কেবল হতে পারে, রাউন্ড বা স্কোয়ার বার হতে পারে, রেক্টেঙ্গেল বার হতে পারে, এটসেট্রা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কম্বিনেশন, যেটা যে আমাদের সেকশন গুলার কম্বিনেশন কিরকম হতে পারে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিছু কম্বিনেশন ফিগার দেওয়া, যে দুইটা অ্যাঙ্গেল সাইড বাই সাইড এখানে লাগানো, অথবা একটা প্লেটের মধ্যে একই সঙ্গে একই ফেসে লাগানো, অথবা চারটা অ্যাঙ্গেল মিলে কম্বিনেশন হতে পারে, দুইটা চ্যানেল মিলে হতে পারে, এখানে তোমার দুটো চ্যানেল মিলে হতে পারে। এরকম বিভিন্ন টাইপের কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটা কম্বিনেশনের ম্যাথ দেখবো আজকে, তো সেটা দেখলেই আর একটু ভালো জিনিসটা ক্লিয়ার হবে।
তো এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু বুঝি। যেটা আমি আগেই বলছিলাম যে আমাদের এএসডি মেথড এবং এলআরডি মেথডের ফর্মুলার মধ্যে ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ আর সবকিছু বলতে গেলে সেম। যদি বলা হয় এএসডি মেথড, সেক্ষেত্রে আমাদের যা লোড থাকবে, ডে লোড, লাইভ লোড, সেটা আমরা রেজ করবো। আর ফ্যাক্টর অফ সেফটিও তোমার এখন দেওয়া থাকবে। আর যেটা হচ্ছে তোমার যদি বলা হয় এলআরডি মেথড, সেক্ষেত্রে আমাদের লোড ফ্যাক্টর ইউজ করতে হবে, অ্যাজ ওয়েল এজ তোমার হচ্ছে ওটার ফ্যাক্টর অফ সেফটি গুলো কিন্তু অন্যরকম। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা অঙ্ক করার সময়। অবশ্যই খেয়াল রাখবা যেখানে কি মেথড দেওয়া, এএসডি মেথড নাকি এলআরডি মেথড, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ফর্মুলাগুলো একটু বলি। যেমন আমাদের এখানে বলা যেটা যে অ্যালাউবল যে স্ট্রেস, আমরা কতটুকু পর্যন্ত আসলে অ্যালাউ করবো, সেটা যেটা বলা যে 0.6 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ইনটু এফ ওয়াই। ঠিক আছে, এফ ওয়াই তোমার হচ্ছে ইল্ড স্ট্রেস। তো এটা তোমার ফর্মুলা অ্যালাউবল স্ট্রেসের জন্য। আর যদি বলা হয় যে অ্যালাউবল ফোর্স, তাহলে ফোর্স আমরা জানি স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে কি হবে, অ্যালাউবল ফোর্স কি হবে, যে এটা তোমার হচ্ছে কি স্ট্রেস ইনটু এরিয়া, এরিয়া হবে তোমার গ্রস এরিয়া। এই ফর্মুলাটা মেইনলি গ্রস এরিয়ার জন্য ফর্মুলা। আবার দেখো পরে আরেকটা ফর্মুলা দেওয়া, একই জিনিসেরই ফর্মুলা, যে অ্যালাউবল ফোর্স যদি বলি সেক্ষেত্রে সেটা ফর্মুলা কি, যে 0.5 ইনটু এফ ইউ, এফ ইউ ফর আলটিমেট। ঠিক আছে, এখানে এফ ওয়াই এটা ইল্ড, এফ 0.5 এফ ইউ, 0.5 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এফ ইউ হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, আর এ এখানে তোমার বলা ইফেক্টিভ। ঠিক আছে, তো আমার দুই ধরনের এরিয়া পাচ্ছি, গ্রস এরিয়া, ইফেক্টিভ এরিয়া। মোট এরিয়া আসলে তিন ধরনের। ঠিক আছে, এরিয়া তিন ধরনের, যে গ্রস এরিয়া হতে পারে, নেট এরিয়া হতে পারে, এবং আমাদের হতে পারে ইফেক্টিভ এরিয়া। তো ধরো আমাদের স্টিল টেবিলের মধ্যে দেখবা সবকিছুরই, যেমন তোমার ধরো এখানে ফার্স্ট অ্যাঙ্গেলের বিভিন্ন সেকশন দেখতে পাচ্ছ। তো স্টিল টেবিলে দেখো এখানে কিন্তু এ দেওয়াই আছে। তো এখানে যে এরিয়া গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গ্রস এরিয়া। ধরো এখানে তোমার হচ্ছে গিয়ে হোয়াইট ফ্ল্যাঞ্জের জন্য এরিয়া দেওয়া, তারপর ধরো পরে দেখবা চ্যানেল সেকশনের জন্য এখানে এরিয়া দেওয়া। তার মানে এরিয়া গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো টেবিল থেকে আমরা যে এরিয়া গুলো পাবো, টেবিলের মধ্যে থেকে যে এরিয়া গুলো আমরা পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু আসলে গ্রস এরিয়া। ঠিক আছে, আর যদি বলা হয় যে না আমার হচ্ছে কি আমি বোল্টিং করব, তো বোল্টিং করার জন্য যেটা করতে হবে, আমার প্লেটের মধ্যে ধরো বা সেকশনের মধ্যে আমাকে হোল ক্রিয়েট করতে হবে, যে আমি হোলের মধ্যে ধরো ওই বোল্ট ইনসার্ট করব। তো তার মানে কি হচ্ছে, যে প্লেটের গ্রস যে এরিয়া ছিল বা সেকশনের যে গ্রস এরিয়া ছিল, গ্রস এরিয়াতে কি করতে হবে, আমাকে এই হোলের এরিয়াটা বাদ দিতে হবে, এখানকার হোলের এরিয়া এবং এখানকার হোলের এরিয়া বাদ দিতে হবে। তো যতগুলা হোল হবে ততগুলা হোলের এরিয়া বাদ দিব। তাহলে গ্রস এরিয়া থেকে হোলের এরিয়া বাদ দিলে আমরা পেয়ে যাব নেট এরিয়া। ঠিক আছে, পুরোটা হলে গ্রস এরিয়া, হোলে এরিয়া বাদ দিলে পেয়ে যাবো নেট এরিয়া। আর এই যে হোল করলাম, হোল করার ফলে দেখা যায় তোমার যে স্ট্রেস, তুমি যদি দেখো স্ট্রেস ডায়াগ্রাম, তখন দেখবা যে সব জায়গায় আসলে ইউনিফর্ম থাকে না, কোথাও বেশি কোথাও কম থাকে। তো আমার যেটা দেখা যায় তোমার যে আসলে পুরো জায়গাটা যদি ইফেক্টিভলি কতটুকু কাজ করে, সেটা তোমার হচ্ছে ইফেক্টিভ এরিয়া। ঠিক আছে, তো ইফেক্টিভ এরিয়া মেইনলি পাচ্ছি আমরা ফর্মুলার মাধ্যমে। তো ইফেক্টিভ এরিয়া ফর্মুলা যেটা হচ্ছে তোমার যে ইউ ইন্টু এ এন হতে পারে, অথবা ইউ ইন্টু এজি হতে পারে, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা ইউজ করবো। আর এই ইউ তোমার হচ্ছে গিয়ে রিডাকশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তুমি যেটা স্ট্রেস ডায়াগ্রাম দেখো তখন দেখবা অনেকটা এরকম টাইপের দেখবা, এরকম টাইপের স্ট্রেস ডায়াগ্রাম এরকম টাইপের দেখবা, সব জায়গায় কিন্তু ইউনিফর্ম থাকবে না। তো যাই হোক, ওগুলো তুমি দেখলে বুঝতে পারবা। তো তার মানে সোজা কথা, তোমার সব জায়গায় আসলে এরিয়াটা ইফেক্টিভলি কাজ করতেছে না। তো যেন আসলে কতটুকু ইফেক্টিভলি কাজ করবে, সেটা তোমার হচ্ছে গিয়ে ওই ইফেক্টিভ এরিয়া। তো এই এরিয়াটা আমরা পাচ্ছি মেইনলি ফর্মুলা করেসপন্ডিং, যে এ ই ইজ ইকুয়াল টু ইউ ইন্টু এন অথবা ইউ ইন্টু এজি। তো যাই হোক, আমরা তিন ধরনের এরিয়া বুঝলাম। তো এখানে মনে রাখবা যে এই ফর্মুলাটা মেইনলি দুই রকম হতে পারে, যে 0.6 এফ ও ইন্টু এজি হতে পারে, অথবা 0.5 ইন্টু এফ ইউ ইন্টু এই হতে পারে। তো দুটার মধ্যে আসলে কোনটা ছোট সেটা ইউজ করা হয়, কেন ছোট সেটা আমি অঙ্ক করার সময় তোমাদের ডিটেলস বলবো। তো এটা গেল এএসডি মেথডের ক্ষেত্রে। এরপরে আসি আমরা এলআরএফডি মেথড। এলআরএফডি মেথডে কি বলা হচ্ছে, এখানেও সেম জিনিস, যে অ্যালাউবল যে ফোর্সটা, সেটা ফর্মুলা কি, যে 0.9 এফ ও ইন্টু এজি। আগে কিন্তু ছিল কি, এএসডি মেথডে ছিল 0.6 ফ্যাক্টর অফ সেফটি, আর এলআরএফডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি কত, 0.9। ঠিক আছে, চেঞ্জ কিন্তু ডিফারেন্ট এগুলো মনে রাখতে হবে। তাহলে 0.9 ইন্টু এফ ও ইন্টু এজি, এটা এজি করেসপন্ডিং। আর একটা ফর্মুলা 0.75 ইন্টু এফ ইউ ইন্টু এই, এটা ইফেক্টিভ এরিয়া করেসপন্ডিং। তো দুটার মধ্যেই যে আবারও সেম জিনিস, দুটার মধ্যে যেটা ছোট হয় সেটা আমাদের ইউজ করতে হয়। কেন ছোট সেটা আমি আবারও বললাম যে অঙ্ক করার সময় বুঝাবো। তারপর যেটা একটু আগে বললাম, যে আমাদের ইফেক্টিভ যে এরিয়া ছিল, এটা তোমার হচ্ছে ইউ ইন্টু এন অথবা ইউ ইন্টু এজি হতে পারে। তো যখন আমরা বোল্টিং এর ম্যাথ করব, তখন আমরা ইউ ইন্টু এন ইউজ করবো। আর যখন আমরা ওয়েল্ডিং এর ম্যাথ করবো, তখন আমরা ইউ ইন্টু এজি করবো। ঠিক আছে, তো তার মানে সোজা কথা, এই তোমার হচ্ছে ইফেক্টিভ এরিয়া, জাস্ট কিছুই না। বোল্টিং করলে আমরা এন ইউজ করবো, তখন আমাদের ইউ লাগবে। আর আমরা যখন ওয়েল্ডিং করবো, তখন আমরা গ্রস এরিয়া করেসপন্ডিং কাজ করবো, কারণ ওয়েল্ডিং এর সময় কোনো হোল করা লাগে না, তখন আমরা গ্রস এরিয়া দিয়ে কাজ করি। আর বোল্টিং করার সময় আমাদের হোল ক্রিয়েট করতে হয়। তো এই জন্য গ্রস এরিয়া থেকে হোল এরিয়া বাদ দিয়ে ওই নেট এরিয়ার সঙ্গে আমাদের ইউ গুণ করেই এই ইফেক্টিভ এরিয়াটা বের করতে হয়। তো এখন কথা হচ্ছে কি, এই যে ইউ যেটা, ইফ এই যে তোমার রিডাকশন কোএফিশিয়েন্ট, এটার মান তোমার হচ্ছে 0.75 থেকে 1 এ পর্যন্ত ভ্যারি করতে পারে। তো কখন কি হয় সেটা একটু বুঝে আসি আমরা। এখানে চারটা কন্ডিশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যেটা যে যদি বলা হয় তোমার যে কোনো ধরনের আই সেকশন, যেটা আমরা একটু দেখে আসছি, যে আমাদের আই সেকশন কি কি হতে পারে,
যে আমাদের হতে পারে ধরো হোয়াইট প্লেন হতে পারে বা বিয়ারিং পাইল হতে পারে যেটাকে বলা হয় এইচপি সেকশন, বা আমেরিকান স্ট্যান্ডার্ড বিম হতে পারে যেটা কিনা এস সেকশন বলা হয়, ঠিক আছে? এই সবগুলো কিন্তু আই শেপ, তাই না? তো যদি আই শেপ হয় তখন তোমার যেটা বলা হচ্ছে তখন আমাদের ইউ হবে 0.9। তো মেইনলি এই যে তোমার আই যে সেকশন গুলো সেগুলো আসলে অনেক বড় বড় হয়, তো সেটা মেইনলি ধরো ওই বিম বা কলামের ক্ষেত্রে ইউজ করা হয়। তো সেটা মেইনলি আসলে কম্প্রেশনের জন্য ডিজাইন করা হয়, সেটা মেইনলি আসলে ছোটখাটো টেনশনের জন্য ডিজাইন করা হয় না। তো আই শেপের পার্টটা আমার মানে টেনশন পার্ট অ্যাটলিস্ট লাগবে না, আমার পার্ট ধরো ওই চ্যানেল এবং অ্যাঙ্গেল সেকশন দিয়েই কভার হয়ে যাবে, চ্যানেল অ্যাঙ্গেল সেকশন এবং স্টিলের প্লেট দিয়েই কভার হবে, যেহেতু আমাদের ছোট ছোট সেকশন টেনশন মেম্বারে। আর বড় বড় সেকশন যেটা আমাদের হিউজ কম্প্রেশন অ্যাপ্লাই হবে যেমন কলাম বা বিম, তখন সেটার মধ্যে তোমার হচ্ছে কি ওই হোয়াইট প্লেন লাগবে বা এই এম বা এস সেকশন লাগবে, তখন তোমার হচ্ছে কি ইউ এর মান 0.9 ইউজ করতে হবে যদি ইউজ করা লাগে। আচ্ছা, তার মানে বুঝলাম সোজা কথা যে আই সেকশন লাগলে আমাদের 0.9 ইউজ করতে হবে ইউ এর ভ্যালুটা। যদি বলা হয় যে তোমার, আমরা এটা পরে আসি, যে যদি বলা হয় তোমার বোল্টেড বা রিভেটেড কানেকশন, এবং আমরা আগের থেকে যদি উল্লেখ করে দিই যে আমার একটা স্ট্রেসের লাইন বরাবর দুইটা বোল্ট ইউজ করা হয়, তখন হচ্ছে ইউজ করতে হবে 0.75, ঠিক আছে? কন্ডিশন দেওয়া, দুটা কন্ডিশন, যে বোল্ট অথবা রিভেট হতে হবে, এবং আমার বলা যে স্ট্রেস লাইন বরাবর কি করতে হবে, দুইটা ফাস্টনার দ্যাট মিন্স বোল্ট ইউজ করতে হবে স্ট্রেস লাইন বরাবর, তাহলে হচ্ছে 0.75। আর যদি হয় স্টিলের প্লেট, যে কোনো ধরনের স্টিলের রেক্টেঙ্গুলার প্লেট, তখন তোমার হচ্ছে ইউজ করতে হবে 1, ঠিক আছে? তাহলে 0.9 ফর হোয়াইট প্লেনস বা যে কোনো আই সেকশন, 0.75 ফর বোল্টেড রিভেট কানেকশন এবং স্ট্রেস লাইন বরাবর দুইটা ফাস্টনার, আর 1 ফর স্টিলের প্লেট। তো এই তিনটা কন্ডিশন বাদে অন্য যে কোনো কন্ডিশন হলে তখন তোমার ইউজ করতে হয় ইউ এর ভ্যালুটা কত, 0.85। তার মানে আমরা যখন ওয়েল্ডিং অঙ্ক করবো, ওয়েল্ডিং অঙ্ক দেখো, ওয়েল্ডিং অঙ্ক কিন্তু এটাও ফুলফিল আপ করে না, এটাও করে না, এটাও করে না। তার মানে কি, ওয়েল্ডিং এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওয়েল্ডিং এর জন্য এই 0.85 কিন্তু ইউজ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ বোল্টিং ক্ষেত্রেও, বোল্টিং এর বেলা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বোল্টিং এর বেলায় যদি আমরা আগের থেকে বলতে না পারি যে আসলে আমাদের একটা লাইন বরাবর কয়টা ফাস্টনার হবে, দুইটা হবে না, তিনটা হবে না, একটা হবে, আমরা যদি আগের থেকে ডিসিশন না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ইউ ভ্যালুটা কি হয়, 0.85 কিন্তু ধরা যেতে পারে। তো তার মানে যেটা বুঝতে পারলাম যে ইউ ভ্যালুটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে 0.85 হয়। তারপরেও কখন কোন কন্ডিশনে কি করবো আমরা সেটা অঙ্ক করার সময় আরো ডিটেলস আমরা এক্সপ্লেন করবো। তাহলে আপাতত বুঝতে পারতেছো যেটা, যে ওয়েল্ডিং করার সময় কি করতে হবে, আমাদের অলওয়েজ কি করতে হবে, এই 0.85 টা ইউজ করতে হবে, কারণ এটা কিন্তু আদার্স কন্ডিশন, যেটা কিনা এই কন্ডিশন এ বা কন্ডিশন সি বা কন্ডিশন ডি এর মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই আমাকে অলওয়েজ কি করতে হবে, এই কন্ডিশন বি টা ইউজ করতে হবে, যেটা কিনা আদার্স কন্ডিশন, ঠিক আছে? তো আমরা একটা অঙ্কে ঢুকি আজকে। অঙ্কটা একটা বড় অঙ্ক, ডিজাইন অঙ্ক একটা, অঙ্কটার আজকে হাফ পার্ট করবো, আর পরে হাফ পার্ট আমরা নেক্সট উইকে করবো। তো আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের অঙ্কটা রিডিং দেই। অঙ্কটা কি দেওয়া আছে, যে ডিজাইন অ্যান্ড A36 স্টিল ডবল অ্যাঙ্গেল টেনশন মেম্বার 15 ফিট লং। যে আমার উল্লেখ করা আছে যে A36 স্টিল, ঠিক আছে, যেটা আগে বলছিলাম, যেখানে কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে কি করতে হবে সেটা কিন্তু অলরেডি বলে রাখছি, যেখান থেকে মানগুলো মুখস্থ রাখবা, যে কোন ধরনের কেস হলে কোনটা ইল্ড আর কোনটা আলটিমেট, এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, আমাদের যেটা বলা যে ডিজাইন অ্যান্ড A36 ডবল অ্যাঙ্গেল, ঠিক আছে? ডবল অ্যাঙ্গেল কিন্তু সিঙ্গেল না, এটা ডবল হতে পারে, সিঙ্গেল হতে পারে, কিন্তু কখনো ট্রিপল হবে না বা কোয়াড্রিপল হবে না, এটা ডবল হবে অথবা সিঙ্গেল হবে। তাহলে যেটা বলা যে ডিজাইন অ্যান্ড A36 স্টিল ডবল অ্যাঙ্গেল টেনশন মেম্বার 15 ফিট লং টু ট্রান্সমিট ফর টু কিপ ডেড লোড অ্যান্ড 110 কিপ লাইভ লোড। আমার ডেড লোড এবং লাইভ লোড এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা দেওয়া আছে। কানেকশন টু এ ক্যাসেট প্লেট ইজ বাই ফিলেট ওয়েল deposited with E70XX electrode, ওয়েল্ড সাইজ তোমার দেওয়া 5/16 ইঞ্চি। তার মানে অঙ্কটা মেইনলি ওয়েল্ডিং এর অঙ্ক, যে ওয়েল্ডিং এর মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে অ্যাঙ্গেল সেকশন ডিজাইন করতে হবে, যেটা এখানে ডবল অ্যাঙ্গেল হতে হবে, এবং বলা হচ্ছে এটার মধ্যে কি করা, যে এত এত আমার ডেড লোড এবং লাইভ লোড অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সেটা 15 ফিট লম্বা। ঠিক আছে, আমরা তাহলে কি করব, আমরা ডিজাইন করব। তো ডিজাইনের দুটা পার্ট, ফার্স্ট অফ অল পার্ট হচ্ছে তোমার সেকশন চুজ করা, এবং সেকেন্ড পার্ট হচ্ছে তোমার কানেকশনটা দেওয়া। তো আমরা আজকে শিখবো শুধুমাত্র সেকশন চুজ করা, ওয়েল্ডিং পার্টটা আমরা নেক্সট উইকে শিখবো। তো ওটার ব্যাপারে কথাবার্তা আমরা নেক্সট উইকে বলবো, ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্টে কাজ হচ্ছে আমাদের সেকশন চুজ করা। তো সেকশন কি বলা, যে আমাদের এই লোড গুলার কি করতে হবে, রেজিস্ট করতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা ASD মেথড, ঠিক আছে? মনে রাখবা মেথড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা মেথড দিলাম, দেওয়ার পর তোমাকে বললাম যে অঙ্কটা করো, তুমি অন্য মেথডে করে ফেললা, তাহলে কিন্তু পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, পুরো অঙ্ক তোমার আসবে 0। এই জন্য অবশ্যই মেথড খেয়াল রাখবা। তোমাদের যেমন এটা এক্সাম্পল 2.1, যখন এক্সাম্পল 2.2 করবো দেখবা সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক, জাস্ট মেথড চেঞ্জ। তো মেথড চেঞ্জ হলে কিছুই না, জাস্ট তোমার ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ হয়ে যাবে, এবং কি হবে, লোড ফ্যাক্টর ইউজ করতে হবে লোডের বেলায়। এই হচ্ছে মেইন চেঞ্জ, আর কিন্তু সিস্টেমে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে এএসডি মেথডের ফর্মুলা গুলো ছিল অ্যালাউবল ফোর্সে, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম এখানে, যে 0.6 FY ইন্টু AG অথবা 0.5 ইন্টু FU ইন্টু AE, তো সেটাই আমরা ইউজ করে আসি।
তাহলে প্রথম ফর্মুলা যে 0.6 ইন্টু এফ ওয়াই ইন্টু এজি, তাহলে 0.6 তো 0.6 ফ্যাক্টর অফ সেফটি, এফ ওয়াই এর মান যেহেতু আমাদের বলা এ 36 স্টিল, তার মানে এফ ওয়াই মান 36, আর এজি আমরা যেহেতু জানি না গ্রস এরিয়া কত লাগবে আমরা এখানে বলতে পারতেছি না, তাহলে আমরা এজিটাকে এজি আকারে রেখে দিলাম। তাহলে আসলে কত, যে 21.6 এজি। এরপর আসে আমরা এটাতে টি2 তে যে 0.5 ইন্টু এফ ইউ ইন্টু এই, তো আমরা যেটা বলছিলাম যে ওয়েল্ডিং এর অঙ্কের বেলায় যে এই মানে কি যে ইউ ইন্টু এজি, তাই না? তাহলে কি হবে, তাহলে ফর্মুলা হবে যে 0.5 ইন্টু এফ ইউ ইন্টু ইউ ইন্টু এজি। আবার যেটা বলছিলাম যে একটু আগে যে ইউ এর ভ্যালু কত হবে ওয়েল্ডিং এর বেলায়, যে তোমার আদার্স কন্ডিশন, তাই না, 0.85। তাহলে আমরা কি করবো, আমরা ইউ এর ভ্যালু বসাবো 0.85। তাহলে বসালাম 0.5 ইন্টু এফ ইউ, এফ ইউ কত, যে তোমার যেটা বলছিলাম যে এ 36 যদি হয় সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে এফ ইউ এর মান 58 আমরা ধরে নেব, তাহলে 58 ধরলাম। আর তোমার হচ্ছে ইউ এর ভ্যালু 0.85, আর এজি কে আমরা এই জায়গায় রেখে দিলাম, যেটা মান আমরা এখনো জানি না। তাহলে আলটিমেটলি সবকিছু গুণ করার পর কত আসলো, যে 24.65 এজি এরকম আমরা আসলো, আমরা এরকম রেখে দিলাম। ঠিক আছে, এই পার্টটা আমি একটু পরে আসতেছি। তারপর যেটা হচ্ছে আমরা সবগুলো লোড যোগ করে দিই। আমাদের এক্সটার্নালি যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে যে ডেড লোড 42 কিপ এবং লাইভ লোড আমার 110 কিপ, যেহেতু এএসটি মেথড কোনো লোড ফ্যাক্টর ইউজ করতে হবে না, সরাসরি যোগ করে দিলাম। যে আমার মানে যে আমার এই যে ডবল অ্যাঙ্গেলকে দুটা অ্যাঙ্গেল মিলায় আমাকে কি করতে হবে, যে 152 লোড কিপ লোড ক্যারি করতে হবে। তো এই লোডটা মিলে কি নিবে, দুটা অ্যাঙ্গেল মিলে নিবে, তাহলে একটা অ্যাঙ্গেল কত নিতে পারে, যে তাহলে কি করতে হবে, যে এই মানকে দুইটা ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে কোশ্চেনে উল্লেখ করা ডবল অ্যাঙ্গেল, তার মানে দুটা অ্যাঙ্গেল মিলিয়ে টোটাল লোড নিচ্ছে, তাহলে একটা অ্যাঙ্গেল কত নয় কি করতে হবে, দুইটা ভাগ করে আমার মানটা বের করতে হবে। তার মানে কত আসলো, যে 76 কিপ লোডটা নিতে হবে। তাহলে এখন হচ্ছে গিয়ে মেইন কথা, যে এই 76 যেটা সেটা তোমার হচ্ছে গিয়ে এক্সটার্নালি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, আর আমরা অ্যালাউ করবো তোমার হচ্ছে গিয়ে এই ফোর্স গুলো এটা এটা অথবা এটা। তার মানে কি বলা যায়, যে দিস ওয়ান অর দিস ওয়ান ইজ ইকুয়াল টু 76, তাই না? তার মানে আমরা বলতে পারি যে এই টি1 অথবা টি2 ইজ ইকুয়াল টু কি বলবো আমরা, যে 76 বলবো। এখন তোমরাই বলো যে এই দুটার মধ্যে কোনটা ইউজ করলে গ্রস এরিয়া মানটা বড় আসবে? ছোটটা স্যার। ছোটটা ইউজ করতে হবে, কারণ বুঝতে পারছো আমরা গ্রস এরিয়া মান বড় কেন নিচ্ছি, এটা বলো তো। এরিয়া তো বেশি দিতে হবে, মানে গ্রস এরিয়াটা আমরা বড় ক্যালকুলেট করতেছি না স্যার। ক্রস এরিয়া ক্রস সেকশনটা বড় আসলে কি হবে, আমার জিনিসটা একটু আরো সেফ হবে, তাই না? আমি যদি আমরা যে করতেছি আমরা তো ইফেক্টিভলি ইউজ করতেছি না স্যার, অ্যাকচুয়ালি তো ওটা নাই। হ্যাঁ, তো যেটা হচ্ছে মেইনলি আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি বড়টা ইউজ করতাম তাহলে কিন্তু গ্রস এরিয়া আমরা ছোট পেতাম, আমার ছোট সেকশন আসতো, তাহলে কিন্তু জিনিসটা আর একটু কম সেফ হচ্ছে। তো আমরা এই জন্য যেটা করবো, আমরা এখানে ছোট মান ইউজ করবো। ছোট মান ইউজ করলে কি হবে, যে 21.6 এজি ইজ ইকুয়াল টু কি 76, তাই না? তাহলে তোমার এজি কত আসবে, তোমার এজি আসবে 76 বাই 21.6। তো এই ভ্যালুটা যত ছোট হবে তত কি হবে, তত তোমার গ্রস এরিয়াটা বড় আসবে। তো গ্রস এরিয়া বড় হলে কি হবে, আমার জিনিসটা কিন্তু আরো সেফ হবে। সেই জন্য যেটা করলাম যে আমরা এখান থেকে এজি বের করলাম ছোটটা ইউজ করে। তো ছোটটা ইউজ করে কত আসলো, আমার রিকোয়ার্ড আসলো যে 3.52 ইঞ্চি স্কোয়ার। আমার এত ইঞ্চি স্কোয়ার এই তোমার হচ্ছে অ্যাঙ্গেল সেকশন এখন প্রয়োজন। আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাঙ্গেল সেকশনের এরিয়া হতে হবে কত, 3.52। এখন কি করবো, আমরা এখন স্টিল টেবিলে চলে যাব। আমাদের যে এআইএসসি স্টিল টেবিল ছিল সেই স্টিল টেবিলে চলে যাব, দেখবো যে 3.52 ইকুয়াল কোন সেকশন আছে কিনা। যদি ইকুয়াল পেয়ে যায় তাহলে তো হলো, ইকুয়াল যদি না পাই সেক্ষেত্রে দেখতে হবে যে ইকুয়াল থেকে বড় আছে কিনা। তো দেখি আমরা এখন স্টিল টেবিলে চলে যাই, আমরা একদম বটম থেকে শুরু করব। দেখি 3 আমার দরকার কত, 3.52 আমার দরকার। ঠিক আছে, দেখি আমরা কি আছে। তো দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে 3.2 আছে, তারপর তোমার 3.25 আছে, এটা হবে না, 3.52 বড় হইতে হবে। 3.99 একটা পাওয়া গেছে। তারপর তোমার 3.52 লাগবে। 3.75 একটা পাওয়া গেছে। তারপর আরো দেখি আমরা 3.75 আরেকটা পাওয়া গেছে। তো দুটার মধ্যে এরকম হতো যে আমাদের এই দুটার মধ্যে একটা লাগতো, তাহলে আমরা একটা যে কোনো টেস্ট করতাম। তা দেখি আমরা আরো উপরে দেখি কিছু আছে কিনা, আরো কম আছে কিনা। 3.52 এখানে আর নাই। 3.52 ক্লোজ 3.61 একটা আছে। এখানে তোমার কি এখানে আর দেখা যাচ্ছে 3.67 আরো বড় হয়ে যাচ্ছে, তার মানে 3.52 নাই, এখানে সবগুলো বড় বড়। 3.52 নাই, সবচেয়ে ক্লোজেস্ট যেটা পাওয়া গেল সেই ক্লোজেস্ট মান কত, 3L তোমার হচ্ছে কি L6 × 4 × 3/8, যেটা তোমার হচ্ছে এরিয়া কত 3.61। ঠিক আছে, তার মানে আমাকে চুজ করতে হবে কি 3.52, যেহেতু নাই তার মানে 3.52 বড় চুজ করতে হবে। এবং বড়ের মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট যেটা বড় সেটা তোমার পাওয়া গেছে কত, যে L6 × 4 × 3/8। ঠিক আছে, তার মানে আমরা চুজ করবো কোনটা, আমরা চুজ করবো তোমার হচ্ছে এটা যে L6 × 4 × 3/8। ঠিক আছে, তা আমরা কি করলাম, আমরা আমাদের রিকোয়ার্ড সেকশনটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি L/R রেশিও চেক করতে হবে। তো এখন এখানে কিছু কাজ আছে, কাজটা কি, যে এই যে ফার্স্টে যে অ্যাঙ্গেলটা বললাম যে L6 × 4 × 3/8, এই 6 বলতে কি বোঝায়,
4 বলতে কি বোঝায় আর 3/8 বলতে কি বোঝায় বলো তো? জানো এটা? করে আসছো তো? 312 ল্যাবে করে আসছো। সেকশনের স্যার দুইটা হচ্ছে লেগের লেন্থ আর হচ্ছে ইউনিট ওয়েট। দুটা লেগের লেন্থ, এই প্রথমটা কিসের লেগ? কোন লেগ? বড়টা স্যার, বড় বড় লেগ, লেগটা হচ্ছে লং প্রথমটা। লেগ, ঠিক আছে? মনে রাখবা যে এই অ্যাঙ্গেল সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং, তো প্রথম সামথিংটা আসলে কি? লং লেগের ভ্যালু, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে তোমার শর্ট লেগের ভ্যালু, আর তারপরে তোমার হচ্ছে কি লং লেগ বা শর্ট লেগের থিকনেস ভ্যালু, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা যদি জুম করি দেখো যে লং লেগের ভ্যালু হচ্ছে তোমার 6 ইঞ্চি, শর্ট লেগের ভ্যালু তোমার হচ্ছে কি 4 ইঞ্চি, আর লং লেগের শর্ট লেগের থিকনেস সেমই হবে, যে দুটা থিকনেস তোমার হবে কত? 3/8 ইঞ্চি। তাহলে আমরা কি হয়ে গেল, আমাদের রিকোয়ার্ড সেকশন আমরা বুঝতে পারলাম। এখন যে কথাটা বলা হচ্ছে, আমাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল যে এটা হতে হবে তোমার কি? এটা হতে হবে তোমার ডবল অ্যাঙ্গেল হতে হবে, তাই না? তো এখন খেয়াল করে দেখো, যা বলে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যে এইখানে দেখতে পাচ্ছ যে এই অ্যাঙ্গেলটা এই জায়গায় আছে, তো এটা সিজি তোমার হচ্ছে এই জায়গাটায়, সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? যদি তোমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করো, গ্র্যাভিটি এক্স বার ওয়াই বার বের করো, তো বের করলে দেখবা যে এটা সিজি তোমার এই জায়গায়, তার মানে এটা তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা তোমার হচ্ছে কি এক্স অ্যাক্সিস, তাই না? এখন যেটা বলা যে আমাদের দুটো অ্যাঙ্গেল ইউজ করতে হবে, ডবল অ্যাঙ্গেল ইউজ করতে হবে, তাহলে আমরা কি করলাম, ধরো মাঝখানে একটা প্লেট ইউজ করলাম, গাছের প্লেট, এরপর তোমার হচ্ছে কি এখানে আমরা আরেকটা অ্যাঙ্গেল সাইড বাই সাইড অত লাগায় কাজ করবো, এখানে ধরো আরেকটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা আরেকটা অ্যাঙ্গেল আছে, আর মাঝখানে ধরো একটা স্টিলের হাতে একটা প্লেট দিয়ে আমরা পরে হয়তো ওয়েল্ডিং করে দিব, এরকম টাইপের মেকানিজম। তো এখন দেখতে পাচ্ছ যে এটার জন্য তোমার সিজি হচ্ছে এই পয়েন্টে, আবার সেম জিনিস এটার জন্য কি হবে, সিজি এরকম একটা পয়েন্টে কোথাও আসবে, যেখানে তোমার হচ্ছে ওয়াই এক্সিস আসবে, এখানে তোমার এক্স আসবে। তো অ্যাজ এ কম্বিনেশন, যখন বলা হবে যে অ্যাজ এ কম্বিনেশন ডবল অ্যাঙ্গেল বললে আমার কোন এক্সিস চেঞ্জ হবে, ওয়াই নাকি এক্স? বলতো। ইন্ডিভিজুয়াল চিন্তা করলে এটা তোমার সিজি, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। আবার এটার জন্য ইন্ডিভিজুয়াল চিন্তা করলে এখানে তোমার আসবে ওরকম ওয়াই এক্সিস আসবে, আবার তোমার কি আসবে, এখানে তোমার আসবে যে এক্স এক্সিস। অ্যাজ এ কম্বিনেশন যদি বলা হয় ডবল অ্যাঙ্গেল কম্বিনেশন, তাহলে আমার এক্সিস যদি চেঞ্জ হয়, কোন এক্সিস চেঞ্জ হবে, এক্স নাকি ওয়াই? নাকি কোনো চেঞ্জ হবে না? ওয়াই স্যার। নাকি দুটোই চেঞ্জ হবে? যেমন একজন বললো ওয়াই, স্যার ওয়াই চেঞ্জ হবে আর এক্স এক্স চেঞ্জ হবে। স্যার এক্স তো দুটোটার সেমই হওয়ার কথা, জায়গা মতো চেঞ্জ থাকবে। হওয়ার কথা না বলতে। হ্যাঁ, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এক্স কিন্তু ওই একই লাইন বরাবর আছে, তার মানে এক্স এ কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? চেঞ্জ হলে যেটা হবে যে আগে ওয়াই ছিল, এটার জন্য ওয়াই জায়গায়, এটার জন্য ওয়াই এই জায়গায়, কম্বিনেশন করলে কি হবে, ওয়াই আসলে মাঝখানে চলে আসবে, তাই না? ওয়াই কি হবে, দুটো কম্বিনেশনে মাঝখানে চলে আসবে, তার মানে আমাকে কি করতে হবে, ওয়াই এক্স চেঞ্জ করতে হবে, ওয়াই এক্স চেঞ্জ করে সেটার ওয়াই এর করেসপন্ডিং মান ইউজ করতে হবে। তো এখন দেখো যে আমাদের যেটা বলা হচ্ছিল যে আমাদের এল বাই আর রেশিও চেক করতে হবে, যেটা, তাই না? এই যে তোমার টেনশন মেম্বারের জন্য যেটা বলা হচ্ছিল যে আমি যে সেকশন চুজ করলাম সেই সেকশনটা ঠিক আছে কিনা, এর জন্য যেটা হচ্ছে আমাকে কোড একটা চেক করে দিচ্ছে যে এল বাই আর রেশিও চেক করতে হবে, এবং টেনশন মেম্বারের জন্য যে চেকটা সেটা কোড বলে দিচ্ছে যে 300 কম হতে হবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে ঠিক আছে, তাহলে আমি এল তো আমি জানি, আমার কোশ্চেনে দেওয়াই আছে যে 15 ফিট দেওয়া আছে, আমি সেক্ষেত্রে হয়তো 12 দিয়ে গুণ করলে ইঞ্চিতে পেয়ে যাবো। হোয়াট অ্যাবাউট আর? আমাকে তো আর বের করতে হবে, রেডিয়াস অফ জাইরেশন, তাই না? আর বের করতে হবে। তো টেবিলের মধ্যে ধরো আমার এখানে আর দেওয়া আছে, ধরো আমাদের যেটা হচ্ছে যে আর এক্স আর ওয়াই এবং আর জেড দেওয়া, তাই না? তো যদি সিঙ্গেল অ্যাঙ্গেল হতো তাহলে হয়তো বলতাম যে তিনটার মধ্যে থেকে যেটা ছোট সেটা ইউজ করতাম, কিন্তু যখন ডবল অ্যাঙ্গেল বলা হবে তখন তো আসলে কি তোমার হচ্ছে এক্স এবং ওয়াই, তখন তো আর আসলে জেড আসতেছে না, কারণ ডবল মিলে একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে তখন আর এক্স এবং আর ওয়াই মধ্যে একটা চুজ করতে হবে। তো কথা হচ্ছে এখানে যেটা হচ্ছে, এখানে তো শুধুমাত্র একটা অ্যাঙ্গেলের জন্য আর এক্স দেওয়া, আর ওয়াই দেওয়া, মোমেন্ট অফ ইনারশিয়া আই এক্স দেওয়া, মোমেন্ট অফ ইনারশিয়া আই ওয়াই দেওয়া, তাই না? ডবল অ্যাঙ্গেলের জন্য তো আমার এই ভ্যালু তোমার দেওয়া নাই। কি করতে হবে, তার মানে ডবল অ্যাঙ্গেলের জন্য আমাকে ভ্যালু বের করতে হবে। কোন ভ্যালু বের করতে হবে? যেহেতু আমাদের কি হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যে এক্স এবং ওয়াই এর মধ্যে থেকে শুধুমাত্র ওয়াই যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমি এই টেবিলের মধ্যে থেকে আর এক্স ইউজ করতে পারবো, যেহেতু আমার এক্স এক্সিস এ কোনো চেঞ্জ নাই, কিন্তু আমি এখান থেকে আর ওয়াই ইউজ করতে পারতেছি না, কারণ আমার ওয়াই এক্সিস কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো কি করতে হবে, নতুন করে আমাকে আর ওয়াই বের করতে হবে। তো আমরা এখন দেখি আর ওয়াই কেমনে বের করে সেটা আমরা শিখে আসি। তো দেখো এখানে একটা ফিগার, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে নতুন করে আমাকে আই ওয়াই বের করার জন্য। এই যে ফিগারটা যেটা আমি একটু এক্সপ্লেন করলাম ওইখান থেকে, যে এখানে ট্যাঙ্গেল আছে এবং কি আছে, এখানে ট্যাঙ্গেল এবং মাঝখানে ধরো একটা গাছের প্লেট দেওয়া, যেটার মাধ্যমে আমরা হয়তো ওয়েল্ডিং করে কানেকশন দিব দুটো অ্যাঙ্গেলের মধ্যে। তো আগের ওয়াই এক্সিস ছিল এই জায়গায়, আর এখন দেখা যাচ্ছে যে দুটো কম্বিনেশনের জন্য কি হচ্ছে, ওয়াই এক্সিসটা কই আসছে, মাঝখানে চলে আসছে, তাই না? তো যেটা করতে হবে আমাকে এই মাঝখানে ওয়াই এক্সিসের জন্য কি করতে হবে, আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে তোমার আর ওয়াই রেডিয়াস অফ জাইরেশন সেটা বের করতে হবে।
তাহলে আই ওয়াই ফর্মুলা কি হবে যে আগের আই ওয়াই প্লাস এডি স্কোয়ার। আমার টেবিলে দেখে আসি আমরা আগের আই ওয়াই কত ছিল। আমাদের আগের সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য আই ওয়াই ছিল 4.686 ছিল, তো সেটা আমি ইউজ করলাম 4.86 প্লাস এ ছিল আমার কত, এ ছিল আমার 3.61 প্লাস এ ইন্টু ডি স্কোয়ার। ডি কি জিনিস, ডি তোমার হচ্ছে গিয়ে যেহেতু আমার ওয়াই এক্সিসটা শিফট হয়ে যাচ্ছে, তাহলে আগের ওয়াই আর এখনকার ওয়াই এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা তোমার হচ্ছে ডি, তাই না? তো আমরা এখন বুঝি যে এই ডি আমরা কেমনে বের করবো সেটা একটু বুঝে আসি। আমরা আবার ফিগার চলে যাই। তো দেখো যে ফিগারের মধ্যে দেখতে পাচ্ছ যেটা, যে ফিগারের মধ্যে যেটা দেওয়া যে এই যে তোমার এটা তো সিজি, তাই না, এটা ওয়াই এক্সিস। তো এই যে লং লেগের এজ থেকে শুরু করে তোমার এই যে ওয়াই এক্সিস পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, লং লেগের এজ থেকে শুরু করে এই যে ওয়াই এক্সিস এর ডিস্টেন্স পর্যন্ত এই ডিস্টেন্স দেওয়া এক্স ডিস্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু লং লেগের সাপেক্ষে। আবার যদি আমি বলি শর্ট লেগের সাপেক্ষে, শর্ট লেগের এজ থেকে শুরু করে এক্স এক্সিস পর্যন্ত যদি ডিস্টেন্স চিন্তা করি, সেটা কি দেওয়া, সেটা আমার ডিস্টেন্স দেওয়া ওয়াই ডিস্টেন্স, তাই না? তো আমার সরতেছে কি, আমার সরতেছে মেইনলি ওয়াই সরে যাচ্ছে, তার মানে আমার কি লাগবে, আমার মেইনলি টেবিল থেকে এক্স ডিস্টেন্স লাগবে। তাহলে কি করবো, আমি টেবিল থেকে এক্স এর মানটা ঠিক করবো, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার শুধুমাত্র এক্স নিলে তো হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ আমার এই মানটা কোথায় আছে, এই মানটা তো তোমার এই মাঝখানে যে একটা গাছের প্লেট আছে সেটা মাঝখানে পর্যন্ত, তাই না? তার মানে কি লাগবে, আমার এক্স তো লাগবেই, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে কি এই গাছের প্লেটেরও থিকনেস এর অর্ধেক লাগবে। কারণ আমার ডিস্টেন্সটা কি, ডি ডিস্টেন্স তোমার হচ্ছে গাছের প্লেটের মাঝখান থেকে শুরু করে ওই আগের ওয়াই এক্সিস পর্যন্ত। তার মানে ডি ইজ ইকুয়াল টু কি হবে, ডি এর ফর্মুলা আমরা পাচ্ছি কি, যে এক্স প্লাস হাফ টিজি। টিজি কি জিনিস, টিজি তোমার হচ্ছে থিকনেস অফ গাছের প্লেট, টি ফর থিকনেস, জি ফর গাছের প্লেট। তো এখানে অঙ্কের মধ্যে আপাতত হয়তো কোথাও দেওয়া নাই যে থিকনেস অফ গাছের প্লেট কত হবে, বা হয়তো গাছের প্লেট ডিজাইন করে বের করতে হবে। আসলে গাছের প্লেটের ডিজাইন আমাদের এরকম লাগবে না, কারণ ডিজাইনটা আসলে করলে আরো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। তো যেটা হচ্ছে গাছের প্লেটের জন্য থিকনেসটা আমরা দিয়ে দিব। তো এখানে ধরো একটা অ্যাজিউম করছে যে 3/8 ইঞ্চি, তো তারপর এই মানটা কিন্তু আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দিব, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো যাই হোক, আমার গাছের প্লেটের থিকনেস কত কোশ্চেনে দেওয়া থাকবে এরকম, তো সেই মানে ধরো আমাদের দেওয়া 3/8 ইঞ্চি। তো সেখান থেকে কি করলাম, আমরা ডি পেয়ে গেলাম যে এক্স প্লাস হাফ টিজি করে সেটা ডি পেয়ে গেলাম। তো আমার ফর্মুলা ছিল আই প্লাস এ ডি স্কোয়ার, তাহলে এ মান বসালাম আর ডি এই কনস্ট্যান্ট স্কোয়ার করলাম। তো সবকিছু করার পরে আমার কি আসলো, মোমেন্টাম ইনার্শিয়া মান আসলো যে নতুন করে নতুন ওয়াই এক্সিসের জন্য আমার মোমেন্টাম ইনার্শিয়া আসলো যে 9.39 ইনটু টু দ্য পাওয়ার 4 মোমেন্টাম ইনার্শিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে বের করে আমরা রেডিয়াস অফ জাইরেশন। তো রেডিয়াস অফ জাইরেশনের যে ফর্মুলা আমরা জানি যে রুট ওভার কি আই বাই এ, যেটা আমরা জানি, এখানে একটা ভুল আছে, আমরা ঠিক করে নিও যে রুট ওভার আই বাই এ। তো আমরা আই তো পেয়ে গেলাম 9.39, আর এ আমরা জানি যে আমাদের টেবিলে দেওয়া ছিল যে এ কত ছিল, 3.61 মেবি ছিল, 3.61। তো রুট ওভার আই বাই এ করলেই তোমার হচ্ছে কি ধরো ওই আর ওয়াই বের হয়ে যাবে। এখানে যাই হোক ঠিক করে দেখে কত আসে, তো ওখান থেকে সোজা হোক মানে যাই হোক না কেন, সেটাই ভ্যালু আসুক না কেন, একটা আর ওয়াই মান বের হবে। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা নতুন করে ডবল অ্যাঙ্গেলের জন্য আর ওয়াই পেয়ে গেলাম। আবার তোমার টেবিল থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা হয়তো আর এক্স পেয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমার ধরো সাপোজ আর ওয়াই মানটা ধরো এটাই আসছে, ঠিক করার পর দেখে কত আসে, এটাই কাছাকাছি আসবে বা এরকম কাছাকাছি আসবে, তো আসবে। তো ওই ভ্যালু এবং এই ভ্যালু আমরা কি করতে হবে, বসাইতে হবে। এখন দেখতে হবে যে এই যে এল বাই আর রেশিও চেক করব, এখানে যেটা করতে হয় আমাকে অবশ্যই আর মিনিমাম চুজ করতে হয়। আর মিনিমাম কেন চুজ করতে হয়, কারণ মিনিমাম চুজ করার ফলে জিনিসটা কিন্তু আরো জিনিসটা সেফ হবে। কারণ মিনিমাম চুজের মাধ্যমে কিন্তু মানটা আরো বড় হবে এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে যে একে সেফ নাকি আনসেফ, ঠিক আছে। বড় মান করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেফ নাকি আনসেফ, এই জন্য অলওয়েজ আর মিনিমাম চুজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা হচ্ছে তাহলে আর এক্স এবং আর ওয়াই, তো আমাদের আর এক্স হচ্ছে 1.93, আর ধরো সাপোজ যে আর ওয়াই সাপোজ যে 1.39 আসছে, তো দুটার মধ্যে থেকে আমার মিনিমাম হচ্ছে আর ওয়াইটা, সেটা তোমার 1.39। তাহলে আমরা কি করলাম, আমরা এল বাই আর করলাম, যে এল এর মান তোমার কোশ্চেনে দেওয়াই ছিল 15 ফিট, তাহলে ওটাকে 12 ইঞ্চিতে গুণ করলাম, মানে ইঞ্চিতে করার জন্য 12 দিয়ে গুণ দিলাম। আর এখান থেকে আর মিনিমাম হিসেবে আর ওয়াই ইউজ করলাম 1.39। কত আসছে যে 129 আসছে হচ্ছে আমার যে এল বাই আর রেশিও। তো টেনশন মেম্বারের জন্য যে কোড বলে দিয়েছে, যেটা যে স্টিলের কোড, আমেরিকান কোড যেটা বলে দিয়েছে যে টেনশন মেম্বারের জন্য এই কোডটা মানে এই রেশিও হতে হবে কত, 300 এ কম হতে হবে। আমাদের কম আসে, তার মানে কি ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে কি, যদি কোনো কারণে দেখো সাপোজ যে এল বাই আর করার পরে এই মানটা 300 বেশি আসছে, তাহলে তো আমাদের কি করতে হবে, আমাদের তো অঙ্ক করতে হবে, তাই না। তো অঙ্ক তো আসলে পরীক্ষা হলে আবার তো করা পসিবল না, তাই না, প্র্যাকটিক্যাল এখন তো করতে হবে। তো তোমাদের কি করতে হবে, যদি কোনো কারণে নট ওকে হয় সেক্ষেত্রে তোমাদের কমেন্ট করতে হবে। তো সেই কমেন্টটা কি করবা বলো তো, যদি কোনো কারণে এল বাই আর রেশিও ধরো সাপোজ 310 আসছে, তখন কি করতে হবে তোমরাই বলো। সেকশনটাকে আবার রিভাইজ করা লাগবে, রিভাইজ করা লাগবে, রিভাইজ করলে হয়ে যাবে, চেক শুড বি প্রোভাইডেড। বুঝলাম না, আবার বলো। তো নতুন করে আবার
অঙ্কটা প্রথম থেকে করতে হবে, মানে পুরো প্রসিডিউরটা রিভাইজ করতে হবে। প্রসিডিউরে কি রিভাইজ করতে হবে? হায়ার সেকশন নিতে হবে। হায়ার সেকশন নিলেই হয়ে যাবে? সেকশনটা চেঞ্জ করে ট্রায়াল দিতে হবে। কি চেঞ্জ করতে হবে? সেকশন চেঞ্জ করতে হবে। জি স্যার। তো কোন সেকশন নিবা? ধরো আমি বললাম যে আমার এটাতে মিললো না, তুমি কোনটা যাবা? এটা যাবা, এটা যাবা, এটা যাবা, কোনটা যাবা? কেমনে বুঝবা যে কোনটা করলে ছোট সেকশনে যাইতে হবে। হ্যাঁ আর এল বাই আর রেশিও বেশি আসছে না স্যার? হ্যাঁ, তাহলে ছোট গেলে তো এরিয়া মিলবে না। আমার তো এরিয়া বলা হয়েছে 3.52 কম হওয়া যাবে না। 3.52 হচ্ছে তোমার রিকোয়ার্ড। 3.52 নিতে পারবা অথবা বেশি নিতে পারবা, তাই না? তো 3.52 কম নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? কিভাবে করলে 3.52 মিলবে এবং আমার এল বাই আর রেশিও মিলবে? কি করতে হবে চিন্তা করো। আমাকে এনি হাউ এই এল বাই আর এর মানটা কি করতে হবে? 300 বেশি আসছে, 300 কম আনতে হবে। তো কি করলে এই মানের মধ্যে বা এই মানের মধ্যে কি করলে 300 কমানো যাবে? চিন্তা করো। মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়লে আর এর ভ্যালু চেঞ্জ হবে। আরে মোমেন্ট অফ ইনার্শিয়া তো পরে কথা, আগে এইটুকুর মধ্যে চিন্তা করো। এল এ ভ্যালু বাড়বা নাকি কমাবা, নাকি আর এ ভ্যালু বাড়াবা না কমাবা, কি করতে আর হবে? এরিয়াটা আর চেঞ্জ ভ্যালু করতে বাড়াইতে হবে। পারলে আলটিমেটলি এর ভ্যালু তো কমে আসবে, কারণ আর তো নিচে আছে। হ্যাঁ, আর এ ভ্যালু কি করতে হবে? বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে, বাড়াইতে হবে। বাড়াইতে হবে। হ্যাঁ, এখন পয়েন্টে আসছো। আর এর ভ্যালু কিন্তু বাড়াইতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? যেহেতু আমার যদি এমন হয় যে আমি যেই সেকশন চুজ করে কাজ করলাম, যে আমি এরিয়ার করেসপন্ডিং কি করছি, আমি সেকশন চুজ করছি, সেকশন চুজ করে সমস্ত কাজ করে আসলাম, এল বাই আর রেশিও করতে গিয়ে দেখলাম যে এটা মিলতেছে না। তখন কি করতে হবে? তখন আমাকে অবশ্যই হায়ার সেকশনে যেতে হবে, নট লোয়ার সেকশন। মাস্ট বি আমাকে যেতে হবে কি? হায়ার সেকশনে যেতে হবে। তো সাপোজ ফর এক্সাম্পল ধরো তোমার হচ্ছে কি যে হয়তো তোমার হচ্ছে দেখতে পাচ্ছ যে হয়তো তোমার আর ওয়াই মানটা তুমি হয়তো পেয়ে যাচ্ছ, তাই না? আর ওয়াই মানটা তোমার ওকে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তুমি যখন হায়ার সেকশনে যাবা তখন দেখো যে সাপোজ ফর এক্সাম্পল তুমি হয়তো এই আর ওয়াই গুলো ইউজ করছিলে, হয়তো ঠিক আছে, তোমার যদিও হয়তো ওভাবে ইউজ করছিলে, এইভাবে কাজ করে আসছো। তো ধরো এই মানটাই তোমার, ধরো সাপোজ এখানে এই মানগুলোই, যে তুমি হায়ার সেকশনে যাচ্ছ, কি হচ্ছে? আর এর মান কিন্তু কি হয়ে যাচ্ছে? আরো কমে যাচ্ছে না? আর এর মান যদি কমে যায় তাহলে কি তোমার এল বাই আর রেশিওটা বাড়বে না কমবে? আর এর ভ্যালু কমে বাড়বে। গেলে তো বাড়বে। আর এর ভ্যালু কমে গেলে কিন্তু এই রেশিওটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তা আগে ছিল তো 310 ছিল, তখন কিন্তু 315 16 আরো বেড়ে যাচ্ছে। তার মানে তাহলে হচ্ছে না। তার মানে কি করতে হবে? আমাদের কমেন্ট করতে হবে এমন ভাবে যে আমি এমন হায়ার সেকশন চুজ করব যেন আমার আর এর ভ্যালু যেন আরো কমে যায়, সরি আরো যেন বেড়ে যায়। ঠিক আছে, আমি আবারও বলি যে আমি এল বাই আর রেশিও যেহেতু আমার মিলে নাই, তা আমি কি করব? আমি এমন হায়ার সেকশন চুজ করব, অবশ্যই এর থেকে বড় হতে হবে। এমন হায়ার সেকশন চুজ করব যেন আমার আর মিনিমাম যে ভ্যালুটা ছিল সেটা যেন আরো কি হয়ে যায়? বেড়ে যায়। তো দেখো যে তখন কি করতে হবে? দেখতে পাচ্ছ তোমার সাপোজ যে তুমি হয়তো এগুলাই হয়তো ইউজ করতেছো, দেখতে পাচ্ছ যে এটা হয়তো 1.16 ছিল, এরপর তুমি যত হায়ার সেকশনে যাচ্ছ কি হচ্ছে? মানটা কমে যাচ্ছে। কিন্তু দেখো এক পর্যায়ে কি হয়ে গেছে? মানটা কিন্তু বেড়ে গেছে। তার মানে কি? তুমি যদি এটার পরে তোমার যদি এই সেকশন দিয়ে যদি ওকে না হয়, তোমার নেক্সট সেকশন কি করতে হবে? নেক্সট সেকশন মাস্ট বি হতে হবে L6 × 6 × 5/16। সেটা কেন হতে হবে সেটা কি বুঝতে পারলাম? এই যে মাঝখানে গুলো কেন আমি অমিট করলাম, বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। আমার কাজ হচ্ছে গিয়ে, আমার তো ধরো এরিয়ার মাধ্যমে আমি চেক করলাম, যে এরিয়ার মাধ্যমে চেক করে দেখলাম যে হ্যাঁ আমার 3.52 বড় নিতে হবে, এটা চুজ করলাম। তো আমি এটার মাধ্যমে সেকশন চুজ করে দেখলাম যে এল বাই আর এসে মিলতেছে না। তো আমার কি করতে হবে? এখন এল বাই আর এসে মিলানোর জন্য আমার হয়তো যে সেকশনটা হায়ার নিতে হবে, এবং এমন ভাবে হায়ার নিব যেন আমার আর এর মান যেন আমরা বেড়ে যায়। তো তুমি দেখতে পাচ্ছ এর চেয়ে বড় এগলা আছে, কিন্তু এগলা ইউজ করলে কি হচ্ছে? আর এর ভ্যালু কিন্তু আরো কমে যাচ্ছে। তো কমে গেলে কিন্তু এল বাই আর এসে আরো বড় হয়ে যাবে। তার মানে কি করতে হবে? আমার তো আর এর ভ্যালু বাড়াইতে হবে। তার মানে আমি এমন হায়ার সেকশন চুজ করব যে ক্ষেত্রে তোমার আর এর ভ্যালু যেন আরো বড় আসে। ঠিক আছে, তার মানে আমার এটাতে যদি এল বাই আর রেশিও না মিলে, সেক্ষেত্রে আমার নেক্সট ট্রায়াল হবে কোনটা? নেক্সট ট্রায়াল হবে L6 × 6 × 5/16। তার মানে তোমাদের কমেন্ট কি করতে হবে? কমেন্ট করতে হবে এমন ভাবে যে আমি এমন ভাবে হায়ার সেকশন চুজ করব যেন আমার আর এর ভ্যালু যেন আরো বেড়ে যায়। এই কমেন্ট উল্লেখ করতে হবে। হায়ার সেকশন চুজ করতে হবে শুধুমাত্র একটু বললে কিন্তু ওকে হচ্ছে না। তোমাকে বলতে হবে যে আমি হায়ার সেকশন এমনটা চুজ করব যেন আমার আর এর ভ্যালু যেন আরো বেড়ে যায়। ঠিক আছে, এটা গেল ফার্স্ট অপশন, এটাই আমাদের প্রথম অপশন। যদি আমার দেখি যে সাপোজ আমি হয়তো দেখলাম যে আমি এমন সেকশন চুজ করলাম যেটার পরে দেখা যাচ্ছে যে আমার আর মানে আরো বড় সেকশন চুজ করলে হয়তো কোনোভাবে হয়তো আর আরো বড় হচ্ছে না, ছোটই হয়ে যাচ্ছে কোনো কারণে। সাপোজ ধরো তোমার কাছে হয়তো ফ্যাক্টরির মধ্যে এই কয়টাই হয়তো অ্যাঙ্গেল ছিল, আর কোনো অ্যাঙ্গেল নাই, এই কয়টা অ্যাঙ্গেল আছে, তখন তোমাকে এগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। তখন তো তোমার কোনো অপশন নাই যে তোমার অন্য বড় সেকশন চুজ করলে আর এর ভ্যালু বাড়ার। তখন কি করতে হবে? তখন আমার কমেন্ট করতে হবে তাহলে আমার
আমি যে বলছিলাম যে এল এর ভ্যালু 15 ফিট হতে হবে, সেটা 15 আর ইউজ করা যাবে না, তখন তোমাকে কি করতে হবে 15 ফিটের কম ইউজ করতে হবে, কারণ 15 ইউজ করলে কিন্তু এই এল বাই রেশিও মিলানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তখন আমার চুজ করতে হবে, আমার সেকেন্ড অপশন হচ্ছে কি, যদি আমার হায়ার সেকশন দিয়ে আর না ওকে হয়, বা আমি হয়তো উপর দিকে গেলাম, একদম উপর দিকে গেলাম, যেখানে হয়তো তোমার হচ্ছে কি এরপর দেখা যাচ্ছে যে আমার সেকশন চুজ করলেও দেখা যাচ্ছে যে হয়তো ধরো আমি হয়তো এখানে ছিলাম, যে হয়তো এখানে ছিলাম, দেখা যাচ্ছে যে এখানে গিয়ে ওকে হইলো না, তো দেখা যাচ্ছে আমি এর উপরে যত যাচ্ছি দেখানো আমার এটা পর্যন্ত শেষ, তাই না? তো দেখা গেল এর উপরে গেলে আমার আর এর মানটা কি হচ্ছে আরো কমে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, আর কোনো সেকশন নাই। তখন আমার অপশন হচ্ছে একটাই, যে আমি যদি অ্যাঙ্গেল সেকশন চুজ করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার লেন্থ কমা দিতে হবে, আমার লেন্থটা এত বড় ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা গেল সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে কি যে না, আমি লেন্থ কমাতে চাচ্ছি না, আমি লেন্থ এটাই রাখবো, সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল আর চুজ করা যাবে না, তখন তোমাকে হয়তো চ্যানেল সেকশন অথবা ওয়াইড ফ্রেম সেকশন চুজ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমার তিনটা অপশন কি কি? প্রথম অপশন, হায়ার সেকশন চুজ করতে হবে যেন আর এভারেও আরো বেড়ে যায়। সেকেন্ড অপশন, যদি এটাতে না করা সম্ভব হয় সেক্ষেত্রে আমার এল কমাতে হবে। আর থার্ড অপশন, যদি আমি এল কমাতে না চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, অ্যাঙ্গেল করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমার অন্য যে কোনো স্টিল সেকশন চুজ করতে হবে, হয় চ্যানেল সেকশন বা ওয়াইড ফ্রেম সেকশন বা অন্য যে কোনো সেকশন যদি থাকে সেটা আমার চুজ করতে হবে। তাহলে কি এটাকে বোঝা গেল কি বললাম? যদি পরীক্ষা আসে, মনে রাখবা পরীক্ষা আসলে কিন্তু সবার যে ওকেই হতে হবে, ওকে করলি যে অঙ্ক ওকে তা না, তা কিন্তু না। এটা মানে যেটা হচ্ছে যে আমি কিন্তু ইচ্ছা করে তোমাদের এমন অঙ্ক দিতে পারি, হয়তো এমন আমি একটা লেন্থ দিলাম, যে লেন্থের মাধ্যমে অলওয়েজ নট ওকে সবারই আসবে, বা হয়তো কারো কারো আসবে, কারো কারো আসবে না। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট কিছুই না, ওই কমেন্টটা উল্লেখ করবা, যে কমেন্টটা মাত্র বললাম সেই কমেন্টটা করবা। ঠিক আছে, কমেন্ট করলে কিন্তু মানে কমেন্ট করে অঙ্কটা মানে মানে চলে যাবা, মানে ফরওয়ার্ড করবা, মানে এখানে আবার অঙ্ক ছেড়ে দিও না। ঠিক আছে, এটা নাটকে যদি হয়েও থাকে জাস্ট কমেন্ট করবা, কমেন্টের মধ্যে আমি তোমাদের মানে দেখবো যে তোমাদের স্টেপ ঠিক আছে কিনা। কিন্তু কমেন্ট না করে যদি তুমি ফরওয়ার্ড করো, কন্টিনিউ করে যাও, সেক্ষেত্রে কিন্তু আবার কমেন্টের জন্য যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তো মনে রাখবা যেটা বলছিলাম, আগে বলছিলাম, এখনো বারবার বলে রাখি, যে তোমার এই যে ডিজাইন প্রবলেম, যে ডিজাইন করে তোমার যে অঙ্ক মিলতেই হবে, অলওয়েজ যে তোমার ওকেই আসতে হবে এমন কিন্তু জরুরি কিছু না। যদি কোনো কারণে নটক এসে সেক্ষেত্রে নটকের জন্য কি কমেন্ট করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে কি করতে হবে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে বুঝায় বলতে হবে। তো সেই কমেন্টটা কিন্তু এখানে করবা, যে কমেন্টগুলো বললাম, তিনটা অপশন বললাম, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এখানে মেইনলি যেটা হচ্ছে যে আমি তোমাদের অর্ধেক পর্যন্ত শিখালাম, আজকে একটু পর্যন্ত অঙ্ক করাবো, আর করাবো না। এই সেকশন চুজ পর্যন্ত গেল এবং এল বাই আর রেশিও পর্যন্ত গেল। আমাদের নেক্সট উইকে কাজ হচ্ছে এটার ওয়েল্ডিং ডিজাইন করা। দ্যাট মিন্স আমি ওয়েল্ডিং এ, যেহেতু এটা ওয়েল্ডিং এর অঙ্ক, তো ওয়েল্ডিং করে কিভাবে কাজ করতে হয় সেটা আমি তোমাদের নেক্সট উইকে শেখাবো। ঠিক আছে, তো আর এখানে তেমন কিছু কি যেন বলতে চাইলাম, এই তো আর কিছু নয়। আর কিছু নাই। তো যেটা হচ্ছে যে আজকে অঙ্কটি পর্যন্তই। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো করে থাকে তাহলে বলতে পারো।